পরদিন সাদিকরা সকাল ৮টার দিকেই রওনা হয়ে যায়, কিন্তু দিয়া এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। দিয়ার একটা বদ অভ্যাস হলো সে সহজে ঘুমাতে পারে না। আবার একবার ঘুমিয়ে পড়লে দুনিয়া উল্টে গেলেও আর হুঁশ থাকে না। ঘুম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিছানায় খামচে পড়ে থাকে। তো সেদিন সেরকমই ঘটনা হলো। দিয়া ঘুম ভেঙে দেখলো ঘড়িতে ১২টার বেশি বাজে। তাই দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগান হয়। হুড়মুড়িয়ে সাদিকদের ঘরে খুঁজতে গিয়ে জানতে পারে সাদিকরা চলে গেছে। দিয়ার যেন কান্না পেয়ে যায়। সে কি করলো এটা? সাদিক কি এবার তার উপর রাগ করবে? ভয়ে ভয়ে মেসেঞ্জার ওপেন করলো দিয়া। সাদিক নিশ্চয়ই কোনো মেসেজ পাঠিয়েছে। দিয়া দেখলো মেসেজ সত্যি এসেছে, মোটামুটি বড় সড়ো একটা মেসেজ। দিয়া মেসেজটি পড়তে শুরু করলো। এমন মরার মতো কেউ ঘুমায়? ভূমিকম্পে সারা দুনিয়া তছনছ হয়ে গেলে মনে হয় তোমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। এটা কেমন তোর অভ্যাস? তবে আমার কিন্তু ভালোই লেগেছে। তুমি ঘুমের ঘোরে একটার পর একটা কি যে উল্টাপাল্টা উত্তর দিচ্ছিলে। থাক, সেগুলো নাই বললাম। আসলে এমন বেহুশের মতো ঘুমানো একটা ট্যালেন্ট। দেখো, তোমার আরেকটা ট্যালেন্ট খুঁজে পাওয়া গেল। এমন আরও কত শত ট্যালেন্ট সযত্নে লুকিয়ে রেখেছো, আল্লাহ তাআলা ভালো জানে। তবে একটা জিনিস কি জানো দিয়া মির্জা, তুমি অনেকটাই আমার বিপরীত। আমার কিন্তু বাতাসের শাঁসা শব্দেও ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস। আর আমি মনে করি এর থেকে প্যারাদায়ক আর কিছুই নাই। শান্তিপূর্ণ ঘুম আমি জাতীয় মানুষ দ্বারা খুব দুঃসাধ্য একটা ব্যাপার। সেদিক থেকে তুমি সম্পূর্ণ ঠিক আছো। যদি কখনো বাসায় ডাকাত পড়ে, তোমার তো এমনিতেও হুঁশ থাকবে না কোনো। মালপত্রের সাথে তোমাকেও তারা অনায়াসে তুলে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তখন আমার কি হবে বলো তো? তার থেকে ভালো অভ্যাসটা তুমি বর্জন করে ফেলো। বিয়ের পর না হয় আবার শুরু করবে, কারণ তখন তো প্রোটেক্ট করার জন্য আমি থাকবো, তাই না? একটু পরে ফোনটা নামিয়ে নিল দিয়া। এই ছেলের মধিগতি কিছুই বোধগম্য হচ্ছে না তার। কথা নেই, বার্তা নেই, প্রপোজটা পর্যন্ত করেনি, অথচ এখন থেকে বিয়ের কথা বলা শুরু করে দিয়েছে। সাদেক কি অতিরিক্ত রোমান্টিক নাকি অতিরিক্ত আনরোমান্টিক? বিষয়টা নিয়ে এই মুহূর্তে দিয়া যথেষ্ট সন্দিহান। আরেকবার ফোনটা উঠিয়ে বাকি মেসেজ পড়া শুরু করলো। আচ্ছা, ওসব কথা আপাতত পেন্ডিং থাক। বিদায়ের সময় দেখা হয়নি, এটা নিয়ে মন খারাপ করো না। একটা গুড নিউজ আছে, শোনো। আজকে বিকালে দেখা হচ্ছে। সব ব্যবস্থা তানহা করেছে। তবে প্ল্যানটা কিন্তু আমার আর নোহাসের। ঠিক বিকেল 4টায় তুমি, তানহা আর ইসি উবারে করে চলে যাবে পতেঙ্গা সি বিচ। আমরাও থাকবো এখানে সন্ধ্যা পর্যন্ত। এরপর দিন সোজা ঢাকায় রওনা হব। আবার কবে না কবে দেখা হবে, সেই জন্য এই ব্যবস্থা। আসবে তো? দিয়া রিপ্লাই দিল। অবশ্যই। ফোনটা রেখেই হাওয়ায় ভাসতে লাগলো সে। সাদেকের সাথে দেখা হবে, কি মজা। এমন সময় তানহা রুমে ঢুকলো, হাতে ভাঁজ করা কাপড়ের গোছা। দিয়াকে হাসতে দেখে কাপড়গুলো ওয়ার্ড্রোপের ড্রয়ারে রাখতে রাখতে বলল। কিরে, ঘুম থেকে উঠে পাগলের মতো হাসছিস কেন? ভূতে ধরেছে? দিয়া তানহার কাছে এগিয়ে এসে খুশি খুশি ভাব নিয়ে বলল। তানহুনি, বল না আজ বিকেলে আমরা কোথায় যাচ্ছি? বিকেলে বিকেলে আবার কোথায় যাব? আজকে আমার কোচিং টোচিং নেই, সো কোথাও যাওয়ার প্রশ্নই আসছে না। এত ঢং করিস কেন? দিয়া কোমরে হাত রাখল। তানহা হেসে দিয়ে বলল। শুকনো পরোটা আছে, খেয়ে নে, তারপর গোসলে যা। বাকি কথা পরে হবে। শুকনো পরোটা? দুপুরবেলা ঘুম থেকে উঠেও যে নাস্তা পাচ্ছিস, এটাই অনেক। এখন যা। আমি নাস্তা খাবো না, সোজা ভাত খাবো। নাস্তা তোকে খেতে হবে, না হলে পরোটা কে খাবে? তোর জন্য বানিয়েছি। ঢং না করি, যা পরোটা খা গিয়ে। হুম, আচ্ছা যাচ্ছি। বাই দ্য ওয়ে, বিকেলের সারপ্রাইজটার জন্য থ্যাঙ্কস। তোর জন্য কিচ্ছু করিনি, সাদিক ভাই বলেছে তাই করেছি। আহারে, যার জন্যই করিস খুব ভালো করেছিস। আয় একটা চুমু দিই। চর খাবি, সর। দিয়া হাসতে হাসতে বেরিয়ে গেল। তানহা তখন ভারী একটা নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাস ব্যতীত মনের অব্যক্ত কিছু কষ্টের নিঃশ্বাস। সাদিক, নহাস, মোহিত আর তরুণারা বেঁচে ঝাপাঝাপি করছে। আগে থেকেই পানিতে নামার প্ল্যান ছিল বিধায় তারা সঙ্গে করে বাড়তি পোশাকও নিয়ে এসেছে। দিয়া, তানহা আর ইসি পানিতে নামেনি। তাদের কাছে বাড়তি জামা কাপড়ও নেই। আর তাছাড়া সি বিচের প্রতিটি অলিগলি তাদের মুখস্থ, এবং অসংখ্য বার স্থানে ঘোরাঘুরির কারণে পানিতে নামার বিষয়টা তাদের কাছে খুবই সাধারণ। তাই এই বিষয়ে তেমন একটা আগ্রহ নেই তাদের। আশেপাশের বার্মিস মার্কেটগুলোতে
হাত ধরাধরি করে হাঁটছিল 3 বোন। বিভিন্ন শামুক ঝিনুকের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি শিল্প, মনোমুগ্ধকর নকশায় তৈরি জামা কাপড় ইত্যাদি কিছু ঘুরে ফিরে দেখছিল আর হাসছিল তারা। হঠাৎ নুহাশ পেছন থেকে দিয়ার নাম ধরে ডাকলো। দিয়ার সাথে রানহা আর ইসিও ঘুরে তাকালো। নুহাশ প্রফুল্ল হাসি দিয়ে বলল, দিয়া, সে বাইকে চড়বো, তোমরা আসবে আমাদের সাথে? দিয়া তানহা আর এসির দিকে তাকালো। এসি মুখে পেস্কি কেটে না বলে দিল, তার নাকি ভালো লাগছে না। তানহা বলল, আচ্ছা দিয়া, আমি ইসের সাথে এখানেই থাকছি, তুই নুহাশ ভাইয়াদের সাথে যা। তানহার কথায় নুহাশ খুশি হলো। দিয়ার হাত ধরে বলল। এসো। দিয়া সাদিকের সাথে সি বাইকে চড়ার আশায় নুহাশের হাত ধরে গেল, কিন্তু গিয়ে দেখল সাদিক সেখানে নেই। কোথায় ছিল কে জানে। তরুণা আর মোহিত অলরেডি সি বাইকে উঠে কর্ণফুলী নদী চক্কর দিয়েছে। নুহাশ দিয়াকে জিজ্ঞেস করলো কোনটা উঠবে। অপশন দিল ঘোড়া নাকি সি বাইক। দেখ কোনোটাতেই চড়ে অভ্যেস নেই। ঘোড়া একবার উঠেছিল, কিন্তু ছোটবেলায়, তখনই যা ভয় পেয়েছিল তারপর আর ঘোড়ায় চড়া হয়নি। আর পানি তো দিয়ার জন্মগত আতঙ্কের নাম। সি বাইকে উঠে বিচের গভীরে হারিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও যেন ভয়ে শরীরে কাটা উঠে যায় তার। তবে নুহাশের জায়গায় সাদিক থাকলে বিষয়টা ভিন্ন ছিল। সাদিক তো দিয়ার কাছে অন্যরকম এক ভরসার জায়গা হয়ে গেছে, তাই ওর সাথে জাহান্নামে চলে যেতেও যেন বিন্দুমাত্র ভয় হবে না দিয়ার। কিন্তু সাদিক আশেপাশে কোথাও নেই, আর দিয়াও সাদিকের কথাটা নুহাশকে জিজ্ঞেস করতে পারছে না। বাধ্য হয়ে ঘোড়ায় চড়ার অপশনটাই বেছে নিল দিয়া। নুহাশও যেন এমন কিছুই চাইছিল। সে খুব খুশি হয়ে দিয়াকে নিয়ে ঘোড়ায় উঠল। আর তখনই দিয়া সাদিককে দেখতে পেল। ভেজা চুলে হাত বোলাতে বোলাতে সাদিক তাদের দিকেই এগিয়ে আসছে। দিয়ার ইচ্ছে করলেও তখনই ঘোড়া থেকে নেমে যেতে, কিন্তু সেই সুযোগ নেই। ঘোড়া ততক্ষণে চলতে শুরু করেছে। সাদিক দিয়া আর নুহাশকে দেখিয়ে বড় করে একটা হাসি দিল, হাত উঠিয়ে বলল। নুহাশও হাত উঠিয়ে সাদিককে হাই দিল, কিন্তু দিয়া চুপচাপ তাকিয়ে রইল। সাদিকের উপর অভিমান হচ্ছে তার। সাদিক দিয়ার মুখের অবস্থা খেয়ালও করে যেন প্রতিক্রিয়া দেখালো না। এতে যেন দিয়া আরও একটু তেতে উঠল। আচমকাই সাদিক দিয়াকে চোখ মারল। তাই দেখিয়ে দিয়ার চোখ দুটো টেনিস বলের মতো গোল হয়ে যায়। ব্যালেন্স হারিয়ে ঘোড়া থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু নুহাশ দিয়াকে সামলে নেই। শক্ত করে দিয়ার কোমর চেপে ধরে। নুহাশের ছোঁয়ায় দিয়ার তেমন কোনো ভাবান্তর হয় না। একটা অচেনা ছেলে স্পর্শ করলে যতটুকু অস্বস্তি হওয়া উচিত, দিয়ার ক্ষেত্রেও ঠিক ততটুকুই হয়। কিন্তু নুহাশের জায়গায় সাদিক থাকলে হয়তো এতক্ষণে তুষের আগুনের ন্যায় জ্বলে উঠত দিয়ার শরীর। অবেদিত শিহরণে তার শিরা উপশিরাই প্রশান্তি স্পন্দিত হতো, সেই সাথে স্পন্দিত হতো সুখময় অনুভূতি। দিয়া নুহাশের বাহু থেকে নিজেকে মুক্ত করার চেষ্টায় হাসপাস শুরু করলো, কিন্তু নুহাশ রিস্ক নিতে নারাজ। তার ধারণা দিয়াকে ছেড়ে দিলেই সে নিচে পড়ে যাবে। সম্পূর্ণ সময় নুহাশ দিয়াকে একইভাবে ধরে রাখল। ঘোড়ার পথ ভ্রমণ শেষ হওয়ার পর দুজন যখন ঘোড়া থেকে নামলো, তখনই একটা দুর্ঘটনা ঘটল। কে যেন কোথা থেকে গুলটি মেরে নুহাশের কপাল ফাটিয়ে দিয়েছে। নুহাশের কপালের এক পাশ আলোর মতো ফুলে লাল টুকটুকে প্রায়। ধবধবে সাদা মুখ গোলাপি আভায় পরিপূর্ণ হয়ে উঠল তার। সবাই নুহাশের কাছে ছুটে আসলো। তরুণা আর মোহিতের সি বাইক রাইডিংও শেষ। তারাও নুহাশকে নিয়ে ব্যস্ত। এদিকে নুহাশ গালাগাল দিয়ে আগন্তুকের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে, যে তার কপালে গুলতি ছুরি মারল। এবারও সাদিক আশেপাশে কোথাও নেই। দিয়া সাদিককে খুঁজতে ব্যস্ত হলো। মোহিত নুহাশের জন্য আইস কিউব কিনে আনলো। শাহ আমানত বিমানবন্দরের পাশে পার্কের মতো জায়গাটাই বসে মোহিত নুহাশের কপালে বরফ ডোলা দিচ্ছে, আর নুহাশ রাগে লাল হচ্ছে। তানহা আর এসিও ছুটে আসলো। এসির যেন নুহাশের জন্য একটু বেশি মায়া হচ্ছে। আফসোস করতে করতে শেষ। এরই মাঝে সাদিকের আগমন ঘটল। প্রথমে এসেই সাদিক জিজ্ঞেস করল, নুহাশের কি হয়েছে? তরুণা উত্তর দিতে গিয়েও দিতে পারল না। তার আগেই নুহাশ ক্ষিপ্ত কণ্ঠে বলল, আরে কোত্থেকে কোন হারামজাদা ঢিল মারছে, শালারে পাইলে টেংরি ঝোলায় কর্ণফুলী নদীতে চুবাইতাম। আহাম্মকের বাচ্চা, মানুষ চোখে লাগে না? কমন সেন্স বলতে কিছু আছে? আজাইরা ফাউল পোলাবান। সাদিক কপালে এক হাত রেখে চিন্তা করতে করতে বলল,
আমি দেখলাম ওইখানে ছোট পিচ্চিরা গুলতি খেলছে। ওদের মধ্যেই মনে হয় কেউ মেরেছে। নুহাশ আক্রমণাত্মক ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কোন পিছিরে? আজকে খবর আছে। মোহিত নুহাশকে টেনে বসালো। আরে থাম, বাদশা পোলাপানের সাথে এখন লাগতে যাবে নাকি? না, তুই বল, এটা কোন ধরনের কথা? ফুর্তি করছে আসছে ভালো, তাই বলে যার তার মাথা ফাটাই দিবে নাকি? কে কোন জায়গায় আছে দেখবে না? কপালটা আমার, ইস রে, সারা বান্দর পোলাফান। এত মানুষ থাকতে তোর কপালেই কেন লাগলো? নিশ্চয়ই কোনো পাপ করেছিস তুই। সময় থাকতে থাকতে ভালো হয়ে যা, দেখবে এসব আর হবে না। নুহাশ সাদিকের কথায় আগামাথা বুঝলো না। বিস্মিত চোখে তাকিয়ে কিছু বলতে যাবে তখন তরুণা হেসে বলল। আচ্ছা দোস্ত, বাদ দে এসব, ফান্টা খাবি? নুহাশ ধমকে উঠল। তোর ফান্টুটা তুই খা। তরুণা মুখে হাত দিয়ে হাসতে শুরু করলো। এমন সময় একটা পিষ্টে ছেলে সাদিকের শার্ট টেনে ধরে বলল। দিয়া চোখ বড় করে তাকালো। নুহাশ কথাটা শুনতে পায়নি। সে তরুণা আর মোহিতের সাথে ব্যস্ত। সাদিক জোরপূর্বক একটা হাসি দিয়ে আশেপাশে তাকালো। দিয়া সরু চোখে সাদিকের দিকে তাকিয়ে সাদিক সে দৃষ্টি উপেক্ষা করে বাচ্চা ছেলেটাকে কুলে তুলে নিল। হাসি জড়ানো গলায় বলল। দিচ্ছি ভাইয়া, এসো। ছেলেটাকে নিয়ে সাদিক সামনে গেল। দিয়া তানহাকে বলল। তানহা, আমার তো মনে হচ্ছে গুলতি সাদিকই মেরেছে। গুলতে আসলেই উনি মেরেছেন, আমি দেখেছি ওনাকে মারতে। দিয়া বিস্ফোরিত চোখে বলল। সত্যি? হ্যাঁ সত্যি। দিয়া বিস্ময় প্রকাশ করলো। কি সাংঘাতিক, ওরা এমন কেন করে? তোর জন্যই করেছে। গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি কিন্তু আগেই বলেছিলাম নওয়াজ ভাইয়া তোকে পছন্দ করে, আর সাদিক ভাইও সেটা জানে। তখন বিশ্বাস করলি না, এখন দেখ। তুই গরিব? খুব গরিব। দিয়া আর কিচ্ছু বলল না। সন্ধ্যার দিকে সবাই মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ করল। তারপর একটা চিলেকোঠার মতো বিরাট জায়গায় সবাই জড়ো হলো, কারণ ততক্ষণে বৃষ্টি নেমে এসেছে। ওই জায়গাটা ছাড়া মাথা বাঁচানোর আর কোনো ঠাঁই ছিল না। দেশের প্রায় অর্ধেক মানুষই এই জায়গায়। টেবিলে চেয়ার ভর্তি থাকায় দিয়ারা দাঁড়িয়েছিল। সবাই ফুচকা আরও হাবিজাবি জিনিস খাচ্ছে। এমন সময় একটা ঘটনা হলো। সাইকেলে করে কয়েকজন ছেলে আচমকাই পেছন থেকে দিয়াকে ধাক্কা দিল। দিয়া উল্টে পড়ে কাদামাটিতে মাখামাখি হলো। সাদিক সঙ্গে সঙ্গে দিয়াকে টেনে তুলল। আর নুহাশ অলরেডি ফুচকা খাওয়া বাদ দিয়ে ছেলেগুলোকে ধাওয়া করতে শুরু করেছে। সাথে মুখে অযাচিত গালিগালাজ তো আছেই। ছেলেগুলো কোনো মতো সাইকেল নিয়ে প্রাণ বাঁচিয়ে ভেগেছে। তাদের ধরতে না পেরে নুহাশের সে কি আক্ষেপ। মোহিত সান্ত্বনা দিল। এসে দিয়াকে বলল। নুহাশ জিজ্ঞেস করলো। ব্যথা লাগেনি তো কোথাও? দিয়ার ব্যথা লেগেছে, কিন্তু স্বীকার করলো না। বলল ব্যথা লাগেনি। তাতেও যদি নুহাশ ঠান্ডা হয়। তরুণা দিয়াকে তাগাদা দিয়ে বলল। দিয়া, তুমি পানিতে যাও, জামা কাপড় পরিষ্কার করে এসো। না, এখন বিচে যাওয়ার দরকার নেই। তানহাও একই কথা বলল। দিয়া তাদের মতিগতি বুঝতে পারল না। এভাবে নোংরা অবস্থায় দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না তার। পরে পানির ব্যবস্থা হলো। পানি ব্যবস্থা করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু তবুও সাদিক আর তানহা দিয়াকে বেঁচে যেতে দিতে রাজি হলো না। কেন হলো না কে জানে, কেউ জিজ্ঞেসও করেনি। দিয়া জামা কাপড় পরিষ্কার করে তানহার সাথে একটা টেবিলে বসলো। তানহাকে ফিসফিস করে বলল। আচ্ছা আমি তখন বেঁচে গেলে কি হতো বলতো? তুইও আমার সাথে যেতি। তানহা উত্তর দিল না। দিয়ার হাত ধরে বলল। এদিকে আয়। দিয়া তানহার সাথে গেল। তানহা দৌড় থেকে বিচের দিকে ইশারা করলো। বৃষ্টির জন্য জায়গাটা একদম খালি, একটা মানুষ পর্যন্ত নেই, শুধু সারি সারি জাহাজ। খুব সুন্দর লাগছে দেখতে। তানহা আঙুল দেখিয়ে বলল। ওইদিকে দেখ। দিয়া ভালো করে তাকিয়ে দেখলো 2-3 জন ছেলে দূরে দাঁড়িয়ে। দিয়া বলল। কি হয়েছে? একটু আগে যে তোকে সাইকেল দিয়ে ধাক্কা মারলো, ওই ছেলেগুলোই এরা। ও, কিন্তু তাতে কি হয়েছে? ওদের কেন দেখাচ্ছিস? গাধি, এখনো বুঝিসনি? ওদের প্ল্যানটাই ছিল এমন, তোকে ধাক্কা মেরে কাঁদেই ফেলে দিবে, যেন তুই বিচে যাস, আর তখন ওরা তোর ক্ষতি করবে। আন্দাজি কথা। মানুষের খেয়ে কাজ নেই, খালি আমার ক্ষতি করবে। অহেতুক সন্দেহ করিস। বিশ্বাস হচ্ছে না? একদমই না। ঠিক আছে, আয়। তানহা দিয়ার হাত ধরে সাদিকের কাছে গেল। সাদিককে বলল। ভাইয়া, ওকে ছবিগুলো দেখান তো। কিসের ছবি? কাহিনী বলেছি ওকে, বিশ্বাস করছে না। আচ্ছা, বুঝেছি। সাদিক পকেট থেকে ফোন বের করলো। দিয়াকে উদ্দেশ্য করে বলল। নাও দেখো।
দিয়া ছবিগুলো দেখতে দেখতে নিচের ঠোঁট উল্টালো, মানে সে কিছুই বুঝতে পারছে না। মোবাইলে শুধু দিয়ার বিভিন্ন পোজের ছবি, এগুলো মনোযোগ দিয়ে দেখার কি আছে? সাদেক দিয়ার হাত থেকে ফোন নিয়ে কয়েকটা ছবি জুম করে দেখালো। সাইকেলওয়ালা ছেলেগুলোকে পেছন থেকে দেখা যাচ্ছে। অনেকগুলো ছবিতেই তারা উপস্থিত, যার অর্থ দাঁড়ায় সারাটা সময় ছেলেগুলো শুধু দিয়াদের ফলোই করেছে। দিয়া হালকা ভয় পেল। সাদেক বলল, চেনা চেনা লাগছে। দিয়া মাথা চাকিয়ে বলল, হুম, এগুলোই কুমিল্লা হোটেলের ওই ছেলেগুলো, তাই না? এই তো বুঝতে পেরেছো। কিন্তু তুই কিভাবে জানলি? তোর মতো গাধি না আমি, মানুষের চোখ দেখেই বুঝতে পারি পেটের ভেতর কি চলছে। সাদিক ভাই আমাকে বলার আগে আমি বুঝে গিয়েছিলাম। আর নওয়াজ ভাইয়ের তো আরেক বলদ। কয়বার যে ছেলেগুলো নওয়াজ ভাইয়ের সামনে পড়েছে উনি একবারও খেয়াল করেনি, শুধু মুখোমুখি ফটো ফটো, মাথায় ঘিলুটাও নেই। এমন সময় এসে এসে বলল। কি দেখছিস তোরা? ভাইয়া ছবিগুলো দিন তো, আমি একটু দেখি। এসে সাদিকের হাত থেকে ফোন নিয়ে নিল। খুশি মনে ছবিগুলো দেখতে গিয়ে হঠাৎ তার মুখ অন্ধকার হয়ে এলো, কপালে চিন্তার ভাঁজ পড়ল। সাদিক কি অবস্থা খেয়াল করে বলল। কি হয়েছে ইসি? সাইকেলের ছেলেগুলোকে আমি চিনি। এসির কথায় তিনজনই অবাক হলো। সাদিক উৎকণ্ঠা দেখালো। কে? মাহাতিম ভাইয়ার ফ্রেন্ড ওরা। ওই দিন খাবার চুরি করতে গিয়ে ভাইয়া ধরা খেলো না, দিয়াকে যে মাঝ রাস্তায় ফেলে এসেছিল, তখন এরাই ভাইয়ার সাথে ছিল, আমি দেখেছি। কি? মাহাতিম দিয়াকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল? দেয়া জিভ কাটল। সেদিনের ঘটনা তো সে সাদিককে বলেই নেই। মাহাতিমের সম্মান বাঁচাতে চেয়েছিল, আর এখন কিনা মাহাতিমের আপন বোনই বড় ভাইয়ের সম্মান ধুলিসাৎ করে দিচ্ছে। সাদিক দিয়াকে বলল, আমাকে সেদিন বলে না কেন? সরি। এখন আসল ঘটনা বুঝতে পারলাম। ওদের টার্গেটটা হয়তো সেদিন খাবারের পাশাপাশি তুমিও ছিলে। আমি না আসলে খাবারের সাথে তো তুমিও চুরি হয়ে যেতে। অবুক, ভালো হয়েছে দিয়া তুই বেঁচে গেছিস। ভাইয়া আপনাকে থ্যাংক ইউ। দেখেছিস, সেদিন কিন্তু তোর জায়গায় আমি যেতে চেয়েছিলাম, কিন্তু কথা শুনিসনি। এর জন্য মুরব্বীদের কথা মানতে হয়। আসছে আরেক মুরব্বি, তুই গেলে তো তোরও একই অবস্থা হতো, তারপর মুরব্বিগিরি বের হতো তোমার। আমিও তোর মতো বলতি নাকি? আমার কিছুই হতো না। আমার গায়ে হাত দেওয়ার আগেই সব কয়টাকে পা ধরতাম। তাই নাকি? যা এখন ধর তো পারলে। দেয়ার ইচ্ছে করছে এসির গালে চড় বসাতে। বড় ভাইয়ের নামে বদনাম করে এখন আবার দাঁত বের করে হাসছে মেয়েটা। সাদিকের সামনে লজ্জায় দেয়ার যেন মাথা কাটা যাচ্ছে। সাদিক কি ভাবছে মাহাতিম সম্পর্কে, সেটা নিয়ে দেয়ার যত দুশ্চিন্তা। শত হলেও মাহাতিম তার ভাই, ভাইকে কারোর সামনে খারাপ প্রতিপন্ন করা যায় না। দিয়ার বৃষ্টি খুব পছন্দ, আর সাদিক সেটা জানে। তাই সবাই যখন আড্ডায় মশগুল ছিল, সাদিক দিয়াকে নিয়ে চলে গেল বৃষ্টি বিলাস করতে কোনো এক নিঝুম নিরালাই। জায়গাটা দিয়ার অচেনা, আশেপাশে জঙ্গলের মতো। ধরতে গেলে একটা ছোটোখাটো জঙ্গলে, কুড়িঘর টাইপ একটা ছোট্ট ঘর জঙ্গলের মাঝখানে। ঘরের কোনো দরজা নেই, দুই পাশে জানালা, জানালার সাথে দুটি বেঞ্চ। বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লান্ত হয়ে দুজন ওই জায়গায় এসে বসলো। দিয়ার খুব খুশি লাগছে, আবার দুঃখ লাগছে। কাল সাদিকটা চলে যাবে সেই দুঃখে, তারপর আবার কবে দেখা হয় ঠিক নেই। দেয়ার যেহেতু এর ফাইনাল এক্সাম শেষ, কলেজটাও কিছুদিনের জন্য বন্ধ। আর দিয়ার মা বন্ধের মধ্যে বাপের বাড়ি বেড়ানোর সুযোগটা কিছুতেই মিস করবে না, সেটাও দেয়া জানে। তাই দ্রুত ঢাকায় ফেরার আশা আপাতত সে করতে পারছে না। সাদিক হঠাৎ প্রশ্ন করল। আচ্ছা দিয়া, একটা কথা বলবে? জি বলেন। আবার কোন ব্যাপারটা তোমার পছন্দ? দিয়া চোখ বড় করে বলল। মানে? মানে আমাকে কেন পছন্দ তোমার? জানি না আপনাকে ভালো লাগে, কেন ভালো লাগে বলতে পারবো না, তবে কতটুকু ভালো লাগে সেটা বোঝানোর চেষ্টা করতে পারি। করো তো। এক আকাশ সমান। সাদিক আবার হাসল। দিয়া বলল, আর আপনার? আমার কি? আপনি জানেন আমি কি জিজ্ঞেস করছি? জানি না, তুমি তো বলোইনি, কিভাবে জানবো? আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন সেটাই। আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি? দিয়া ভ্রু কুচকাল, রাগ দেখিয়ে বলল, উফ, আপনার আমাকে কেন ভালো লাগে সেটাই। আমার তোমাকে ভালো লাগে এ কথা আমি কখন বললাম? একবারও তো বলিনি। দিয়ার নাকের ডগা অলরেডি রাগে লাল হয়ে গেছে। দিয়া উঠে দাঁড়ালো, হাত ভাঁজ করে বলল, ঠিক আছে তাহলে বাদ দিন, চলেন যাওয়া যাক। সাদিক উঠে দিয়ার কাছে আসলো। দিয়া পেছন ফিরে সাদিককে কাছে দেখেই হালকা চমকে উঠল। সাদিক হঠাৎ দিয়ার ভেজা চুল কানে গুজে দিয়ে বলল,
তোমার এই ভেজা চুলের সৌন্দর্য আমার ভালো লাগে। বৃষ্টি ভেজা তুমির চাঞ্চল্যতাটা ভালো লাগে। হঠাৎ করে তোমার খিলখিলিয়ে হেসে ওঠার শব্দটা ভালো লাগে। ইস, কি মারাত্মক তোমার সেই হাসির শব্দ। তোমার চোখের গভীর মায়া ভাবটা আমার ভীষণ ভালো লাগে। আর কি ভালো লাগে জানো? কি? দিয়ার চোখে আগতি। সাদিক দিয়ার কোমরে হাত রাখল। দিয়া হালকা শব্দ করে উঠল। মুহূর্তে যেন ভবন কেঁপে উঠল তার। সাদিকের বুকে দুই হাত ঠেকিয়ে দূরে সরাতে চাইল, কিন্তু পারল না। সাদিক ডান হাতটা দিয়ার কোমরে জড়িয়ে দিয়াকে উঁচু করে ধরল, একদম নিজের সাথে মিশিয়ে ধরল। দিয়ার পা জমিনে নেই, তার দম বন্ধ হয়ে আসছে। শরীরের লোমগুলো অনায়াসে দাঁড়িয়ে যাচ্ছে। তীব্র শিহরণে উথাল পাথাল চলছে দিয়ার হৃদযন্ত্রের ভেতরে এবং বাইরেও। সাদিকের চোখে ঘোর। দিয়া তাকাতে পারছে না সেই চোখের দিকে। সাদিক উচ্চারণ করল, খুব সুন্দর কোমর। দেয়া বিস্মিত দৃষ্টিতে তাকাতে সাদিক হাসল, ছেড়ে দিল তাকে। অতঃপর সামনে হাঁটতে লাগলো। দিয়া দেয়াল ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মাথা ঘুরছে, শরীরটাও কাঁপছে। আজ রাতে জ্বর আসবে নিশ্চিত। অতিরিক্ত খুশিতে মানুষের কান্না পেয়ে যায়। দেয়ার চোখেও সেই কান্নার চাপ স্পষ্ট হয়ে উঠেছে। সেই রাতের কথা মনে হলে আজও দিয়ার হার্টবিট বেড়ে যায়। হৃদযন্ত্রের প্রতিটি কোনায় কোনায় অস্থিরতা শুরু হয়। হাত পা অবশ হতে থাকে। এখনও সেরকমই হচ্ছে। দিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:10। লাফিয়ে বিছানা ছেড়ে উঠল। সারাটা রাত কি তাহলে অতীত ভাবতে ভাবতেই কেটে গেছে? সাদিক বলেছিল সকাল 8টায় ইন্টারভিউ, ব্রেকফাস্ট রেডি করতে হবে, না হলে পরে না খেয়ে চলে যাবে ইন্টারভিউ দিতে। দিয়ে রান্নাঘরের দিকে গেল। তার এখনও বিশ্বাস হয় না সে তাদের সম্পর্কের বয়স 2 বছর পেরিয়ে গেছে। এখনও মনে হয় সেদিনের ঘটনা। সাদিকের সাথে ট্রেনে পরিচয়, প্ল্যাটফর্মের প্রথম দেখা, চশমা চোখে বইয়ে মুখ গুজে রাখা ছেলেটি আজ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ। দিয়া ফ্রিজ থেকে ডিম আর পাউরুটি বের করলো। অমলেট বানাবে। ফ্রাই প্যানে তেল গরম করতে করতে আবারও ভাবতে লাগলো আগের ঘটনাগুলি। সাদিকের ঢাকায় চলে যাওয়ার প্রায় 1 মাস পর দিয়ারাও ঢাকায় ফিরে আসে। ততদিনে সাদিকের ফাইনাল এক্সাম কমপ্লিট। মোটামুটি ফ্রি থাকতো সে। দিয়ার কলেজের সামনে রোজ অপেক্ষা করত। ছুটির পর কখনো বা কলেজ ব্যাংক দিয়ে ঘুরতে চলে যেত তারা। আর নুহাস, দিয়া সাদিকের সম্পর্কের ব্যাপারে তখনও কিচ্ছু জানতো না সে। মোহিত তোর না কেউই জানতো না। নুহাসের সাথে প্রায় মেসেঞ্জারে কথা হতো দিয়ার। হঠাৎ একদিন নুহাস দিয়াকে মেসেজে বলল সে দেখা করতে চায়। দিয়া সাদিকের পরামর্শ নিয়ে নুহাসের সাথে দেখা করতে গেল। সেটাই ছিল নুহাসের সাথে শেষ দেখা। তারপর নুহাস কানাডা চলে যায় চাকরিজনিত কারণে। সাদিকেরও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সে যায়নি। হয়তো দিয়ার কথা ভেবেই যায়নি। নুহাসের সাথে দিয়ার এখনও টুকটাক কথা হয়, কিন্তু নুহাস তাদের সম্পর্কের বিষয়টা আজও জানে না। দিয়ার ধারণা নুহাস এখনও তাকে আগের মতোই ভালোবাসে। প্রায় বলে খুব শীঘ্রই দিয়ার সাথে দেখা করতে দেশে আসবে সে। নুহাসের ফুল ফ্যামিলি কানাডাতে শিফট হয়ে গেছে, তাই দেশে আসার তেমন একটা আশঙ্কা নেই বললে চলে। তবু আসতে পারে, দিয়ার জানা নেই। সাদিক চায় তাদের সম্পর্কটা সবার কাছ থেকে গোপন রাখতে। একেবারে বিয়ের দিন সবাই জানবে, তার আগে না। কাউকেই এই বিষয়ে কিছু জানানো হয়নি, শুধু তানহা জানে। তানহা এখন দিয়ার থেকেও দ্বিগুণ ব্যস্ত থাকে। মেডিকেলে ভর্তি হয়েছে। সারাদিন পড়াশোনা, ক্লাস, প্র্যাকটিক্যাল, হাবি জাবি নিয়ে ব্যস্ততার অন্ত নেই তার। মাঝে মাঝে ফোনে কথা হয়, মাত্র কিছুক্ষণের জন্য। দেয়ার ট্রেতে খাবার সাজিয়ে সাদিকের ঘরে ঢুকলো। ছেলেটা উল্টো হয়ে ঘুমাচ্ছে, চুলগুলো চোখের উপর লেপটে আছে, চশমাটা হাতের মুঠোয়, মাথার পাশেই বই আর ল্যাপটপ। দেয়া নিশ্চিত সাদিক সারা রাত ঘুমায়নি। ভোর রাতে হয়তো না পারতে শুয়েছে। সাদিকের উল্টো হয়ে ঘুমানো অভ্যাসটা আর গেল না। কিন্তু দিয়া কোথায় জানি পড়েছিল, উল্টো হয়ে বুকে ভর দিয়ে ঘুমানো নাকি ভালো নয়, এতে অমঙ্গল হয়। তাই সাদিকের অভ্যাসটা ফেরানো উচিত। দিয়া গলা খাকড়ি দিয়ে বলল, সোজা হয়ে ঘুমাবো, এইভাবে ঘুমোতে হয় না। উঠো আর ঠিক করে শোও। সাদিকের কোনো রেসপন্স নেই। দিয়া জানে সাদিক ঘুমের ঘরে থাকলেও তার কথা ঠিকই শুনছে। জোরে শব্দ করে আবারও একই কথা বলল দিয়া। সাদিকের কোনো ভাবান্তর নেই, শুধু উহু শব্দ করল। দিয়া আবার বলল,
বিয়ের পর সবার আগে তোমার এই বদ অভ্যেস ঠিক করতে হবে। তখন দেখবো কিভাবে এমন করে শোও তুমি। সাদিক হঠাৎ ঘুম জড়ানো কণ্ঠে বলল। বিয়ের পরেও আমি এভাবেই ঘুমাবো, তখন আমার নিচে তুমি থাকবে। দিয়া শরবতের গ্লাসে চিনি ঢালছিল। সাদিকের উত্তর শুনে তার হাত থেকে চামচটা পড়ে গেল। কিছুক্ষণ সোজা মতো দাঁড়িয়ে থেকে দিয়া নিচু হয়ে চামচটা তুলল। সাদিক সচরাচর এ ধরনের কথা বলে না, এখন হয়তো ঘুমের ঘোরে উল্টাপাল্টা বকছে। ঘুম থেকে উঠে সব ভুলে যাবে, কিন্তু দিয়া চাইলেও বলতে পারবে না।